আজ আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তা শুধু ভয়ঙ্করই নয়, একজন মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। ঘটনাটি একজন ডোম নিজের মুখে বলেছেন, আর পরে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। আজ সেই ডোমের ভাষায় আমি পুরো ঘটনাটি তুলে ধরছি। আমি যখন প্রথম ডোমের চাকরিতে যোগ দিলাম, তখন অনেকেই আমাকে থামিয়ে দিয়েছিল। তারা বলতো, এই চাকরি করো না, রাত দিন লাশ নিয়ে থাকা যায় না, মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি তখন তরুণ, শক্তি ছিল, সাহসও ছিল। সরকারি চাকরি, এটা কেউ ছাড়ে? আমি তো ছাড়িনি। কাজেও যোগ দিলাম ঠিক সময়ে। প্রথম দিন শুধু দেখলাম ওরা কিভাবে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম গন্ধ সহ্য করতে না পারলে তাই হয়তো খায়। আমি তা বলতেই তারা হাসলো আর বলল, গন্ধ ভুলতে না, সাহস রাখতে মদ লাগে, সময় হলে নিজেই বুঝবে। তখনও আমি বুঝিনি। ধীরে ধীরে কিছুদিন কেটে গেল। কাজের জায়গা, লাশঘর সব কিছুতেই অভ্যস্ত হয়ে উঠছিলাম। কিন্তু একদিন রাতে আমার ডিউটি পড়ল। আমার ওস্তাদ মানে সিনিয়র ডোম আমাকে বিশেষভাবে বলল, রাতে লাশঘরে ঢুকিস না, আলো জ্বেলে রাখিস, কিন্তু ভিতরে যাস না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে শুধু বলল, যা বলছি করো, সময় হলে বুঝবে। সেই রাতে আমি খেয়ে দিয়ে লাশঘরে চলে গেলাম। একটু উঁকি দিয়ে দেখলাম সব ঠিক আছে কিনা। তারপর দরজা বন্ধ করে পাশের রুমে গিয়ে আলো জ্বেলে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। শরীর কেমন অস্বস্তিতে ভরে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে পুরো জায়গাটা ডুবে গেল। গরমে আমি একদম ঘেমে নিয়ে উঠলাম। অন্ধকারে শুয়ে থাকা আর সম্ভব না, তাই উঠে বসলাম। মনে মনে ভাবছিলাম, কেন যে পাখা নিয়ে এলাম না। এই সময় হঠাৎ লাশঘরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন ভিতরে কেউ নড়ছে। আমার মনে হলো হয়তো কোনো শিয়াল, কুকুর কিংবা বন্য প্রাণী ঢুকে পড়েছে। এই ভেবে হাতড়ে হাতড়ে লাশঘরের দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম জানালার কাঁচ দিয়ে চাঁদের আলো ঘরে পড়ে একটা আবঝা আলো তৈরি করেছে। আর ঠিক তখনই মনে পড়ে গেল 3 দিন আগে আনা সেই মেয়েটির লাশের কথা। স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছিল। 3 দিন ধরে রাখা লাশ এতটাই ফুলে বিকৃত হয়ে গিয়েছিল যে দেখলে কেউ সাহস রাখতে পারত না। তার চোখ দুটো যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। আধ হাত লম্বা জিভ বেরিয়ে আছে, চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। 2 হাত শক্ত হয়ে উপরে উঠে আছে, যেন কাউকে এখনই গলা টিপে ধরবে। যে আমি কখনো ভয় কাকে বলে জানতাম না, যে আমি মদ না খেয়েই লাশ কাটতাম, সেই আমি সেদিন বুকের ভেতর হৃৎস্পন্দন গলার কাছে উঠে আসতে দেখলাম। আমি দাঁড়িয়ে আছি, আর সেই মেয়েটি জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। তার লম্বা কালো চুল সাদা কাপড়ের ওপর ঝুলে আছে। আমার দরজা খোলা শব্দে আস্তে আস্তে পিছন ফিরল। আমি স্থির হয়ে গেলাম। তার লাল চোখ দুটি সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। তার হাত দুটি ধীরে ধীরে উঠছে, আর প্রতিটি পদক্ষেপে থপ থপ শব্দ হচ্ছে। তার আধ বেরিয়ে থাকা জিভ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। পালানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে যত আমার দিকে এগিয়ে আসছে, আমার পুরো শরীর কাঁপছে। আমি মনে মনে ভাবলাম, আজই বুঝি আমার শেষ রাত। যখন সে একদম কাছে চলে এলো, তখন কোনো মতে আমার গলা দিয়ে চিৎকার বের হলো, আর আমি প্রাণপণে অন্ধকারে দৌড়ালাম। উদ্দেশ্য যেভাবেই হোক বাইরে বের হওয়া। কিন্তু সমস্যা হলো, অন্ধকারে আমি দিশেহারা হয়ে পড়লাম। দরজা খুঁজে পাচ্ছিলাম না। পিছন থেকে সেই থপ থপ শব্দ আরও জোরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল সে ঠিক আমার পিছনে। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম, আর সব কিছু অন্ধকার হয়ে গেল। পরদিন আমাকে অচেতন অবস্থায় লাশঘরের বাইরে পাওয়া যায়। আমাকে হাসপাতালে পাঠানো হয়। জ্ঞান ফিরে এলে আমি কেবল সেই ভয়াবহ রাতের কথা মনে করে কেঁপে উঠছিলাম। অনেকদিন রাত হলে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই দেখতাম সেই লাল চোখ, সেই রক্তঝরা জিভ, সেই থপ থপ শব্দ আমার পিছনে আসছে। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে, আমি ভয় কেঁপে উঠি। লাশঘরের ভিতরে কি দেখেছিলাম সেটা আজও কেউ জানে না। কিন্তু আমি জানি, সেদিন যদি অচেতন না হতাম, যদি দৌড়াতে না পারতাম, তাহলে আজ হয়তো আর এই গল্প বলার মতো বেঁচে থাকতাম না।